নমস্কার। বাংলা স্ফিয়ারে আজকে রাতের মতো শেষ এপিসোডে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, একজন শহীদ আর একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্যটা কোথায়? শহীদত্ব অর্জন করা যায় মৃত্যুর পরে। আবার কোনো কোনো রাজনীতিক আছেন যারা জীবন্ত শহীদত্বকে তাদের রাজনীতির উপজীব্য হিসেবে ব্যবহার করেন, ইংরেজিতে যাকে বলে প্লেইং দ্য ভিকটিম কার্ড। আপনারা যদি ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের একটা পর্যালোচনা করেন তাহলে দেখবেন এই ভিকটিম কার্ড খেলাটা তার রাজনৈতিক কৌশলের সেন্ট্রাল স্ট্র্যাটেজি হিসেবে বরাবর তিনি ব্যবহার করে এসেছেন। এবং সত্যি কথা বলতে কি, এই যে একটা ন্যারেটিভ তিনি 1980-র দশক থেকেই চালু করে দিয়েছেন, আজ পর্যন্ত তিনি তাতে জ্যোতিচিহ্ন টানেননি। এটা হচ্ছে তিনি আসলে কি প্রমাণ করতে চান? যে তিনি হচ্ছেন একজন বর্ন ক্রুসেডার, অলওয়েজ অ্যান আন্ডারডগ, এবং একজন অপ্রেসড ফিগার, যিনি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সর্বদা গর্জে ওঠেন, আন্দোলন করেন, এবং এই নিজের এই ইমেজটা খুব সযত্নে মমতা সারা জীবন ধরে কাল্টিভেট করেছেন এবং স্ট্র্যাটেজিক্যালি ডিপ্লয়ও করেছেন। কেন করেছেন? কেননা তিনি মনে করেন রাজনীতিতে আবেগের সংযোগটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এ কাজ করতে গিয়ে তিনি কোনো সমালোচনাকে কোনোদিন গায়ে মাখেননি। এই ভিকটিম কার্ড খেলেই খেলেই তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। একেবারে গোড়ার দিকে তাকানো যাক। 80-র দশক এবং 90-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ ছিল একজন স্ট্রিট ফাইটারের, যিনি একই সঙ্গে সিপিএমের বি টিম কংগ্রেস এবং সিপিএমের দ্বারা অনবরত হেনস্থা আর নিগৃহীত হচ্ছেন। তখন তিনি বলতেন, আমি একজন দরিদ্র অবিবাহিতা নারী, মানুষের জন্য লড়াই করি, সেই জন্যেই যারা শক্তিশালী তারা আমাকে ঘেন্না করে, এবং সেই জন্যেই আমি তাদের এত অপছন্দের ব্যক্তি। এখন যখন তিনি যুব কংগ্রেসের নেতৃত্বে ছিলেন, তখন একদিকে সিপিএমের মাসেল পাওয়ার, অন্যদিকে পুরুষতান্ত্রিক কংগ্রেস দল তার পিছনে ফেউয়ের মতো লেগে আছে বলে তিনি প্রচার করতেন। সিপিএম 1990 সালের লালু আলমের ঘটনা আমাদের সকলের মনে আছে। ওই একটি ঘটনা এবং তার রাজনৈতিক জীবনে আরও পরপর 2-4টে এরকম ঘটনা যে ঘটেনি তা নয়, সেটাকে তিনি এমনভাবে ব্যবহার করেছেন যে বারবার তিনি বলে থাকেন সিপিএম নাকি তাকে একেবারে ইংরেজিতে যাকে বলে বিটন ব্ল্যাক অ্যান্ড ব্লু বাই সিপিএম গুনস মাল্টিপল টাইমস। আজকেও বলেছেন, আপনারা ভুলে গেছেন 90 সালে আমাকে মারতে চেয়েছিলেন। সুতরাং এটা হচ্ছে একেবারে ক্লান্তিকর একটা থিম, কিন্তু এই থিমটা তিনি একেবারে নিজের মতো করে এর চিত্রনাট্য তৈরি করেন। সময়ের সময় সঙ্গে সঙ্গে সামান্য অদল বদল করেন, কিন্তু ব্যবহার করেন খুব কার্যকরভাবে।
যখন তিনি সংসদে ছিলেন তখনও কথায় কথায় তিনি একজন ফ্রাস্ট্রেটেড ফাইটারের ভূমিকায় অবতীর্ণ হতেন এবং এই কথা প্রচার করতেন যে সকলে মিলে তাকে চক্রান্ত করে তার মুখ বন্ধ করে দিতে চাইছে। একবার তো সোমনাথ চ্যাটার্জিকে লক্ষ্য করে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আজকে যে বিষয়ে নিয়ে তিনি ভূতগ্রস্ত হয়ে পড়েছেন, সেদিন ওই অবৈধ অনুপ্রবেশকারীদের কথা বলে তিনি সংসদ উত্তাল করার চেষ্টা করেছিলেন। এমনকি জর্জ ফার্নান্ডেজের মতো লোককেও তিনি চটি ছুঁড়ে মারতে দ্বিধাবোধ করেননি। আর 1993-এর যে ঘটনা 21শে জুলাইয়ের, তারপর থেকে তিনি কার্যত নিজেকে শহীদের আসনে বসিয়ে শহীদ দিবস পালন করা শুরু করলেন এবং নিজেকে, যাকে বলে ইংরেজিতে, ইমোশনাল এপিসেন্টার করে তুললেন, যাতে মানুষ তার প্রতি সহানুভূতি দেখাতে কার্পণ্য না করে। যদিও সত্যটা হলো, যারা মারা গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার ধারে কাছে ছিলেন না। তিনি ব্রেবন রোডে ছিলেন, তার উপরে পুলিশ আক্রমণ করেছিল, তিনি চোটও পেয়েছিলেন, কিন্তু এই 13 জন শহীদের সঙ্গে তার তুলনা করাটা ঠিক হবে না। তখন তার বক্তব্য ছিল এই যে কংগ্রেস, এরা হচ্ছে একেবারে মেরুদণ্ডহীন একটা দল, আর সিপিএম হচ্ছে রক্তপিপাসু দানবের একটা তৈরি করার জিনিস, এবং বাংলার একমাত্র মরাল ভয়েস এগেইনস্ট বোথ যদি কেউ থেকে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 থেকে 2011, মানে তার তৃণমূল কংগ্রেসের গঠন পর্বে থেকে ক্ষমতায় আসা, সেই এক ভিকটিম, ম্যানুফ্যাকচার্ড ভিকটিম ন্যারেটিভ, সেটা হচ্ছে দে অ্যাবিউজ মি বিকজ আই স্পিক দ্য ট্রুথ। আমি সত্যি বলি, তাই ওরা আমাকে গালমন্দ করে। তৃণমূল কংগ্রেস গঠিত হবার পরে তিনি বলতে থাকেন যে রাজনীতিতে আমি একঘরে হয়ে পড়েছি। তার কারণ হচ্ছে আমি সবসময় সত্যি কথা বলি এবং প্রিন্সিপাল বেসড রাজনীতি করি। সেই কারণেই আমি আজ কংগ্রেসের নেতাদের বিশ্বাসঘাতকতার শিকার, এবং আমি একজন রংড ওম্যান। এই যে বাজপেয়ীর সরকার থেকে অকস্মাৎ তিনি তেহেলকা ইস্যুতে পদত্যাগ করে চলে এলেন, সেটাকেও তিনি তার ব্যক্তিগত স্যাক্রিফাইস হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন, রাজনৈতিক কৌশল হিসেবে আদৌ নয়। আর ক্ষমতায় আসার পরে আমরা ভেবেছিলাম বোধহয় ভিকটিম কার্ড খেলা বন্ধ হবে। যতদিন বিরোধী নেত্রী ছিলেন, কখনো সিপিএমের গুন্ডাদের হাতে নিগৃহীত, কখনো সংসদে লাঞ্ছিত, কখনো নানা রকম ফন্দি ফিকির করে নিজের ভিকটিম কার্ড তিনি খেলতেন বটে, কিন্তু 2011-র পরে মনে হয়েছিল যে
ক্ষত্রিয়ের ক্ষুধা এবার তৃপ্ত হবে, হয়নি। ক্ষমতাসীন একজন মুখ্যমন্ত্রী কিভাবে একটা ভিকটিমহুডকে ম্যানুফ্যাকচার করে 15টা বছর কাটিয়ে দিতে পারেন, সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিক্ষণীয়। তিনি কিভাবে সেটা করলেন? ধরুন, তিনি যেটা একেবারে পরিষ্কারভাবে করলেন সেটা হচ্ছে নিজের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টায় সেই একই ভিকটিম কার্ড খেলতে খেলতে তিনি দুর্নীতির পাঁকে পড়া সত্ত্বেও সেটাকে কেন্দ্রীয় সরকারের এজেন্সিদের ষড়যন্ত্র হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। 2013 এলো সারদা কেলেঙ্কারি, 2016 এলো নারদা কেলেঙ্কারি, 2019 সিবিআই হানা দিল তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার রাজীব কুমারের বাড়িতে। তারকে বাঁচানোর জন্য তিনি যা করেছিলেন তার চেয়ে নক্কারজনক কোনো মুখ্যমন্ত্রী কোথাও কোনো কাজ করেছেন বলে আমার জানা নেই। অথচ তিনি সেটাকে কিসের মোড়কে বাজারে বেচলেন? সেভ দ্য কনস্টিটিউশন। একজন পুলিশ কমিশনার বিতর্কিত, তাকে সিবিআই তার বাড়িতে রেড করতে চায়, তার সঙ্গে সংবিধান আরক্ষিত হওয়ার সম্পর্কটা কোথায়? সুতরাং এই যে তিনি সেভ দ্য কনস্টিটিউশন আওয়াজ তুলে ধর্মতলায় ধর্নায় বসলেন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন যে তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চায়, সেজন্যই সিবিআইকে পাঠিয়েছে একজন পদস্থ পুলিশ অফিসারকে অকারণে হেনস্থা করতে। তারপর 2021 এলো, একেবারে দৃশ্যতই যেটা সবাই যারা ওখানে উপস্থিত ছিল প্রত্যেকেই বলেছে যে সেটা ছিল নিছক দুর্ঘটনা। সেটা কি না, তার গাড়ির দরজা খোলার সময় নন্দীগ্রামের ভিড়ে হঠাৎ করে তার পায়ে একটা চোট লাগে। চোট একবার পেলে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে আহ্লাদিত হন। মাথায় যদি সামান্য কেটে যায় তাহলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে যাবেন, বেরোবেন মস্ত ব্যান্ডেজ লাগিয়ে। কোনো জায়গায় যদি তাকে একটু ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হয়, অনিবার্যভাবে তিনি হাসপাতালে যাবেন। হাসপাতাল তো না, নার্সিংহোম। বেরোবেন হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে। একইভাবে 2021 তিনি একটা নিছক দুর্ঘটনাকে চালিয়ে দিলেন তার উপর আক্রমণ হিসেবে। লক্ষ্য সেই একটাই, সহানুভূতি আদায়। কিন্তু তাতেও তো নন্দীগ্রামে কাজ হয়নি। এত বীরাঙ্গনাকে দেখে নন্দীগ্রামের মানুষ কিন্তু 2021 আদৌ প্রভাবিত হননি। আর এখন তিনি নিজেকে নিগৃহীত বাঙালির একমাত্র রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। কেননা তার অভিযোগ সর্বত্র বাঙালিদের টার্গেট করা হচ্ছে,
বাংলা বললেই বাংলাদেশি সন্দেহ করে ডিটেনশন ক্যাম্পে চালান করে দেওয়া হচ্ছে, অনেককে বাংলাদেশের বর্ডার পার করিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাঙালির পরিচয়টাকেই হয়ে উঠেছে বিজেপির কাছে সবচেয়ে বড় চক্ষুশূলের বিষয়। তাকে বলে লাভ নেই যে বাংলাদেশি নামে বাংলা ভাষীদের নিগ্রহের ঘটনা বিজেপি শাসিত রাজ্যে শুধু ঘটছে না, সেসব তিনি কর্ণপাতই করবেন না। কেননা কর্ণপাত করলেই তার এই অবস্থানটা ডাইলিউটেড হয়ে যায়। ফলে তিনি কি করবেন, কি করলেন এবার দেখলেন তার স্পিচে, যে বিজেপি ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশনকে দিয়ে যাতে ভোটার তালিকা থেকে বাঙালির নাম বাদ যায়। একটা এনআরসি ব্যাকডোর দিয়ে এনআরসি করে অলমোস্ট একটা এথনিক ক্লিনজিং এর বন্দোবস্ত তৈরি হচ্ছে। আর সবচেয়ে হাস্যকর, বিজেপি নাকি লিঙ্গুইস্টিক টেররিজম যাকে বলে, বাংলা ভাষার উপর সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে। সুতরাং এবং এই সব কথা বলে তিনি আড়াল করলেন কি, তিনি আড়াল করলেন তার দলের নেতাদের আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকার বৃত্তান্ত, প্রশাসনের নির্লজ্জ এবং নির্মম ব্যর্থতা, চাকরি দেওয়ার ক্ষেত্রে বাংলার যুব সমাজকে বছরের পর বছর শুধু গায়ের জোরে ভ্রান্ত জমি নীতি আঁকড়ে বঞ্চিত রাখা। আর আজকে তিনি ভিকটিমহুডের চেহারাটাকে অল্প স্বল্প বদলে নিয়ে একটা সাংস্কৃতিক ভিকটিমহুড তৈরি করার চেষ্টা করছে। এখন এতে যে কাজ হয় না সে কথা একেবারেই বলা যাবে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ভুলে গেছেন যে একটা সংস্কৃতে চালু কথা আছে, সর্বম অত্যন্তম গড়িতম। এই একই কার্ড যার অস্তিত্ব নেই অথচ ম্যানুফ্যাকচার করা হয়েছে, সেটা বারে বারে খেললে এই অর্থনীতির যেমন একটা সূত্র আছে না, ল অফ মার্জিনাল ইউটিলিটি বা মার্জিনাল রিটার্ন, এর ক্ষেত্রেও কিন্তু তাই হতে পারে, হয়ে থাকে, যাকে বলে ব্যাকফায়ার করা। শহরের মানুষ তো এই সব ছদ্মবেশের ভিতরের মানুষটাকে দেখতে পান, এবং একজন নেতা বা নেত্রী যত বেশি করে এই কাজ করেন তত তিনি মানুষের কাছে হাস্যাস্পদ হয়ে ওঠেন। তাকে দেখলে বা তার কথা শুনলে জনতা হাই তুলতে শুরু করে। আর যেখানে তিনি প্রতিষ্ঠানের মালকিন, সরকারের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন সম্রাজ্ঞীর মতো, তখনও এই যে আমি আহত, সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই আওয়াজটা একেবারেই কানের কাছে না বলতার ভোঁ ভোঁ করার মতো শুনতে লাগে। এখন শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি এই ভিকটিম কার্ড খেলে বিরোধী আসনে থেকে তিনি পার পেয়ে গেছেন বটে, কিন্তু 15 বছর রাজ্য শাসন করার পরে হঠাৎ
এই যে বাঙালি বাঁচাও দলটাকে অলমোস্ট আমরা বাঙালির স্তরে নামিয়ে আনা, এর থেকে বোঝা যায় যে দিস টাইম রাউন্ড শি ইজ ট্রুলি ডেসপারেট। এবার সত্যি কথা যদি আপনারা বৃহত্তর পরিপ্রেক্ষিতে দেখেন, তাহলে দেখবেন এই ভিকটিম কার্ড রাজনীতিতে অনেকেই আজকাল কেন বরাবর ব্যবহার করে আসে। সুতরাং এ ব্যাপারে আলাদা করে মমতাকে খুব একটা দোষী করা যাবে না। আপনারা যদি নরেন্দ্র মোদীর উত্থানের সময়কালের প্রচারের কথা ভাবেন, তিনিও ভিকটিম কার্ড খেলেই মানুষের সিম্প্যাথি আদায় করেছিলেন। বলেছিলেন আমি চাওয়ালার ছেলে, তাই এই লুটিয়েন্স দিল্লির অভিজাতরা আমাকে সহ্য করতে পারে না। বলেছিলেন আমি ওবিসি, তাই মণিশঙ্কর আইয়াররা আমাকে নীচ বলে গালাগাল দেন। সুতরাং তিনি যে একা খেলছেন এই কার্ড তা কিন্তু নয়। এখন বুদ্ধিমান যারা, তারা ভিকটিম কার্ড একটা বিন্দু পর্যন্ত খেলেন, তারপরে বেমালুম সেটাকে চেপে যান। ইদানিং নরেন্দ্র মোদীর বক্তব্যে কখনো ভিকটিম কার্ড খেলতে তাকে দেখবেন না। মমতা মনে করেন যেহেতু রাজনীতির মারপ্যাচে তিনি নিহাতি নাদান, বিশেষ করে নরেন্দ্র মোদীর পাশে, ফলে সেই যে তিনি এই তাস বুকে আগলে ধরে আছেন সেই 1984 সাল থেকে, সেটাকে তিনি ছায়াসঙ্গী করে পথ চলতে চান। দেখুন, এমার্জেন্সির পরে এই ভিকটিম কার্ড খেলেছিলেন ইন্দিরা গান্ধী। রাহুল গান্ধী রাজ্যসভা লোকসভার সদস্য পদ খোয়ানোর পরে একই কথা বলেছিলেন। অরবিন্দ কেজরিওয়াল তো ভিকটিম কার্ড খেলেই অরবিন্দ কেজরিওয়াল হয়েছেন। আর যদি বিদেশি দৃষ্টান্ত দেখতে চান, একবার ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকাবেন, দেখবেন ওর মতো মাস্টার অফ ভিকটিমহুড আর কেউ নেই। তা সে রাশিয়ার কেচ্ছা হোক, স্টর্মি ড্যানিয়েলের অভিযোগ হোক, ক্লাসিফাইড ডকুমেন্ট বাড়িতে নিয়ে যাওয়া হোক, একের পর এক গুরুতর অভিযোগকে তিনি উইচ হান্টিং বলে চালিয়ে দিয়েছেন। এই যে তুরস্কের আরেক স্বৈরাচারী শাসক এরদোগান, তিনিও সুযোগ পেলেই বলেন তুরস্ক নাকি বিদেশি ষড়যন্ত্রের ক্রমাগত শিকার হয়ে উঠছে। কাদের সেই বিদেশিরা? নাম করেন না। ফরেন লবি, গুলেনিস, সেকুলার ডিপ স্টেট, এই শব্দগুলো এখন মোটামুটি ইন্টারন্যাশনাল কারেন্সি পেয়ে গেছে। এমনকি বেঞ্জামিন নেতানিয়াহু, যার চেয়ে নৃশংস নরঘাতক আমার মনে হয় হিটলারের পরে আর কেউ জন্মগ্রহণ করেনি, তিনিও যখন দুর্নীতির অভিযোগে তার চাকরি যাওয়ার অবস্থা, সেটাকে তিনি তার নিজের দেশের বামপন্থীদের ষড়যন্ত্র বলে চালানোর চেষ্টা করেছিলেন। ইমরান খান নিজেকে নিজেরই দেশের সামরিক বাহিনী বিশ্বাসঘাতকতার অসহায় শিকার বলে প্রচার করে থাকেন। ভিক্টর ওরবান হাঙ্গেরির, তার
বক্তৃতা মানেই হাঙ্গেরি কিভাবে ব্রাসেলস, ইউরোপিয়ান ইউনিয়নের এলিট এবং জর্জ সোরোসের দ্বারা আক্রান্ত, সেটা তিনি স্মরণ করিয়ে দিতে ভুল করেন না। এই যে একের পর এক উদাহরণ আমি আপনাদের দিলাম, এত মানুষ তাহলে ভিকটিম কার্ড খেলেন কেন? এর প্রথম লক্ষ্য হচ্ছে জনতার দৃষ্টি আসল ইস্যুগুলো থেকে সরিয়ে আবেগের দিকে নিয়ে যাওয়া এবং এই কাজের মধ্যে দিয়ে এক ধরনের পোলারাইজেশন তৈরি করা, যেখানে নেতারা বা নেত্রীরা বলে থাকেন, ইফ আই সাফার ইট ইজ বিকজ আই স্পিক দ্য ট্রুথ। আরও একটা এর কার্যকারিতা আছে, বারবার যদি আমি এই আন্ডারডগ সেন্টিমেন্টটা খেলি, তাহলে আমার যারা কোর সাপোর্টার তারা বেশি বেশি করে আমার প্রতি আনুগত্যে অবিচল থাকবে। ফাইনালি এর আরেকটা উদ্দেশ্য হল, সংবিধানের দ্বারা আমাদের দেশের যেসব প্রতিষ্ঠান তৈরি হয়েছে তাদেরকে কার্যত ডিলেজিটিমাইজ করে দেওয়া। কারা তারা? কোর্ট, মিডিয়া, নির্বাচন কমিশন, সবাইকেই মমতা তাই অত্যাচারের যন্ত্র বলে বাজারে চালানোর চেষ্টা করে। পরিশেষে বলি যে এটা যেমন একদিকে কার্যকর হয়, কিন্তু অন্যদিকে আবার ইট ইজ এ ডাবল এজেড ওয়েপন। এটা বেশি অ্যান্টিবায়োটিক দিলে রোগীর হয়তো তাৎক্ষণিকভাবে রোগ সারে, কিন্তু লং টার্ম শরীরের ব্যাপক ক্ষতি হয়ে যায়। আর মানুষ শেষ বিচারে কিন্তু আদৌ বোকা নয়। রাজনীতিবিদরা মনে করেন বটে, কিন্তু বাস্তবে ঘটে সম্পূর্ণ ভিন্নটি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।